ঘরে নতুন বৌমা আসার পর একজন শাশুড়িকে এই ৫টি কথা অবশ্যই মনে রাখা উচিত। সব সময় বৌমার প্রিয় হয়ে থাকা যাবে। বন্ধুরা, আজকের এই প্রসঙ্গ প্রতিটি ঘরের শাশুড়ির জন্যই খুবই উপকারী হতে চলেছে। এই কাহিনী প্রত্যেকটি ঘরের শাশুড়িকে একটি নতুন শিক্ষা দেবে এবং তাদেরকে নতুন কিছু জানার সুযোগ করে দেবে। এই কাহিনী প্রত্যেকটি ঘরের শাশুড়িকে এটা বলে দেবে যে বাড়িতে বৌমা আসার পর বৌমার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, কেমন ব্যবহার করলে সব সময় বৌমা তার কথা শুনবে, তার কথা মেনে চলবে এবং সে সর্বদাই তার বৌমার প্রিয় হয়ে থাকতে পারবে। যে সকল স্ত্রীরা শাশুড়ি হয়ে গেছে, যাদের গৃহে বৌমা চলে এসেছে, তাদের জন্য এই কাহিনী খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের কাহিনীতে উল্লেখিত এই ৫টি কথা যে সকল শাশুড়িরা নিজের জীবনে অনুসরণ করে চলবে, তাদের জীবন সুখের হয়ে যাবে। তাদের জীবনে কখনো কোনোরূপ দুঃখ আসবে না। সেই সকল পরিবারের শাশুড়ি ও বৌমার মধ্যে কখনোই ঝগড়া হবে না। সে সবসময় তার বৌমার প্রিয় হয়ে থাকবে। বৌমা সব সময় তার শাশুড়ির সেবা করবে, সময় মতো তাকে ভোজন দেবে। কখনোই সে তার শাশুড়ির মুখে মুখে কথা বলবে না। সে সব সময় শাশুড়ির সব কথা মেনে চলবে। শাশুড়ি আর বৌমার মধ্যে অটুট প্রেমের বন্ধন তৈরি হবে। তাই প্রতিটি ঘরের শাশুড়িকে আমি বলতে চাই, এই কাহিনীতে বলা ৫টি কথা নিজের জীবনে অনুসরণ করুন এবং সংসার সুখের বানিয়ে নিন। আপনার বার্ধক্য বৌমার দেখাশোনায়, বৌমার ভালোবাসায় সুন্দরভাবে কেটে যাবে। বৃদ্ধ বয়সে বৌমার তরফ থেকে কোনো কষ্টই হবে না। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের এই কাহিনী এবং জেনে নিচ্ছি এই কাহিনীতে বলা এই ৫টি কথা। বন্ধুরা, অনেক সময় আগেকার কথা, একটি গ্রামে এক শেঠজি বাস করতেন। তিনি একটি বড় ব্যবসা করতেন। ওনার একটি স্ত্রীও ছিল। শেঠজি ও তার স্ত্রীর মধ্যে খুবই ভালোবাসা ছিল। শেঠজি ব্যবসা করার উদ্দেশ্যে অন্যান্য গ্রামে ঘুরে বেড়াতেন। অপরদিকে শেঠজির স্ত্রী ঘরের সমস্ত ভার সামলাতেন। তিনি ঘরের সমস্ত কাজকর্ম করতেন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তার ঘরের কাজ করেই কেটে যেত। শেঠজি ও তার স্ত্রীর মধ্যে অটুট প্রেম ছিল। শেঠজির স্ত্রীর মধ্যে অনেক প্রকারের গুণ থাকা সত্ত্বেও একটি অবগুণ ছিল। আর বন্ধুরা, আপনারা তো এটা অবশ্যই জানেন, এই সমগ্র সংসারে স্ত্রী হোক অথবা পুরুষ, তার মধ্যে সমস্ত প্রকার গুণ থাকলেও একটা না একটা অবগুণ অবশ্যই থাকবে। আমার বলার তাৎপর্য এটাই, একজন মানুষ নিখুঁত হতে পারে না, অর্থাৎ তার মধ্যে কোনো না কোনো অবগুণ অবশ্যই থাকবে। যে ব্যক্তির মধ্যে অনেক প্রকারের গুণ আছে, তার মধ্যে একটা না একটা অবগুণ অবশ্যই থাকবে। আর যে প্রাণী অবগুণে ভরা, তার মধ্যে একটা না একটা গুণ অবশ্যই থাকবে। এখন তার গুণগুলোকে গ্রহণ করবেন নাকি তার অবগুণগুলোকে গ্রহণ করবেন, সেটা তো তার সামনে যে ব্যক্তি আছে তার উপর নির্ভর করছে। বন্ধুরা, ওই শেঠজির স্ত্রী খুবই ঝগড়াটে প্রকৃতির ছিলেন। তিনি সব সময় তার স্বামীর সঙ্গে ঝগড়া করতেন এবং কলহ করতেন। শেঠজি যখন বাড়িতে থাকতেন না, তিনি কাজের সূত্রে বাইরে যেতেন, তখন শেঠজির স্ত্রী বাড়িতে একাই থাকতেন। কিন্তু যখনই শেঠজি কাজের থেকে ফিরে আসতেন, দু একদিন তো তার সঙ্গে তিনি খুবই ভালো ব্যবহার করতেন, কিন্তু কিছুদিন কেটে যাওয়ার পরই তিনি শেঠজির সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতেন। সব সময় ওনার সঙ্গে ঝগড়া করতেন। সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে শেঠজির স্ত্রী শেঠজির সঙ্গে ঝগড়া করতেই থাকতেন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শেঠজির স্ত্রী শেঠজির সঙ্গে শুধু ঝগড়াই করে যেতেন। কখনো বলতেন সংসারে এটা নেই, তো কখনো বলতেন ওটা নেই। কখনো বলতেন যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে। কোনো না কোনো ব্যাপার নিয়ে, কোনো না কোনো সমস্যা নিয়ে তিনি শেঠজির সঙ্গে কলহ করতেই থাকতেন। তারপর শেঠজি যখন বাইরে ব্যবসা করতে চলে যেতেন, তখন শেঠজির স্ত্রী ঘরে খুবই ভালোভাবেই থাকতো। সারা দিন ঘর সংসারের দেখাশোনা করত এবং আনন্দে জীবনযাপন করত। তখন তার কোনো কিছুর অভাব হতো না। তখন সে কোনো কিছু নিয়ে বিরক্তিও প্রকাশ করতো না।
এই একটা বিষয়ে শেঠজির স্ত্রী খুবই খারাপ স্বভাবের ছিলেন। বন্ধুরা, কিছুদিন পর ঈশ্বরের কৃপায় শেঠজির ঘরে শেঠজি ও শেঠজির স্ত্রীর একটি পুত্র সন্তান প্রাপ্তি হলো। পুত্র সন্তান জন্মানোর খুশিতে শেঠজি ও তার স্ত্রীর খুশির ঠিকানা রইল না। শেঠজির স্ত্রী খুবই যত্ন সহকারে তার সন্তানের লালন পালন করতে লাগলেন। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। শেঠজির সেই পুত্রও বড় হতে লাগলো। এমনই একদিন শেঠজি তার স্ত্রীকে বলতে লাগলেন, দেখো, আমি বাইরে ব্যবসা করতে যাই, কিন্তু এতে আমার খুব বেশি একটা লাভ হচ্ছে না। বহুদিন ধরে ব্যবসায় লোকসান হচ্ছে। আর দেখো, আমার মনে হয় আমি আমার গ্রামেই ছোটখাটো একটা ব্যবসা খুলে বসি, কারণ ছেলেও বড় হচ্ছে আর আমার তোমাকে আর আমার ছেলেকে ছেড়ে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে ভালো লাগে না। শেঠজির স্ত্রী তখন বলতে লাগলো, ঠিক আছে, তুমি যখন বাইরে যেতে চাইছো না, তাহলে গ্রামেই ছোটখাটো কোনো ব্যবসা করে নাও, এটাই ভালো হবে। তুমি বাড়িতেও থাকতে পারবে আর তোমার সন্তানের সঙ্গে একটু সময়ও কাটাতে পারবে। শেঠজি তার স্ত্রীর মুখে এমন কথা শুনে খুবই খুশি হয়ে গেলেন এবং সেই গ্রামেই ছোটখাটো একটা ব্যবসা খুলে বসলেন। তারপর থেকে প্রতিদিন শেঠজি সকালে ঘুম থেকে উঠে নিজের নিত্যদিনের ক্রিয়া সম্পন্ন করে বাজারে তার দোকানে চলে যেত এবং সারা দিন দোকানদারি করার পর রাত্রে বাড়ি ফিরে আসতো। সারাদিন খাটাখাটনি করার পর শেঠজি যখন বাড়িতে আসলো, তখন শেঠজির স্ত্রী তার সঙ্গে ঝগড়া শুরু করে দিল। কোনো না কোনো ব্যাপার নিয়ে শেঠজির স্ত্রী প্রতিদিন শেঠজির সঙ্গে ঝগড়া করতে থাকলো। কিন্তু শেঠজি খুবই সরল সাদা স্বভাবের ছিলেন। ঈশ্বরের ইচ্ছা মনে করে তিনি তার স্ত্রীকে কিছুই বলতেন না। শেঠজির স্ত্রী শেঠজিকে খুবই বিরক্ত করতেন, সব সময় তার সঙ্গে ঝগড়া কলহ করতে থাকতেন। কিন্তু শেঠজির স্বভাব এতটাই সরল ছিল যে তিনি কখনোই তার স্ত্রীকে কিছুই বলেননি, কখনোই তার উপরে রাগ করেননি বা রেগে গিয়ে তার উপরে হাত তোলেননি। শেঠজি সব সময় তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করতেন। তিনি সব সময় বলতেন, দেখো প্রিয়ে, আমি রোজ সকালে ঘুম থেকে উঠে কাজে চলে যাই, আর রাতে যখন পরিশ্রান্ত হয়ে ফিরি তুমি ঝগড়া করতে শুরু করো। আমার কি খাটাখাটনি করে আসার পর এইভাবে ঝগড়া করতে ভালো লাগে? সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত তুমি আমার সঙ্গে শুধু ঝগড়াই করো। এটা কিন্তু আমাদের সম্পর্কের জন্য ভালো হচ্ছে না। তুমি মনে হয় জানো না, সকাল থেকে রাত পর্যন্ত যে গৃহে শুধুমাত্র কলহ হয়, কোনো না কোনো ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকে, সেই গৃহে কখনোই মা লক্ষ্মী অবস্থান করেন না। এরই কারণে হে প্রিয়ে, তুমি আমার সঙ্গে ঝগড়া করো না, অশান্তি করো না। শেঠজি যখন এইভাবে শেঠজি স্ত্রীকে বোঝাতে লাগলেন, তখন তার স্ত্রী উত্তরে বলতে লাগলেন, তোমার জ্ঞান তুমি তোমার কাছেই রাখো, আমাকে বোঝানোর প্রয়োজন নেই। আমার তোমার থেকে অনেক বেশি বুদ্ধি আছে। আমি যা করছি তা বুঝে শুনেই করছি, আমাকে অত বোঝানোর প্রয়োজন নেই। সংসারের ব্যাপারে তোমার থেকে অনেক বেশি আমি বুঝি, তাই নিজেকে এত জ্ঞানী প্রমাণ করার চেষ্টা করো না। শেঠজি তখন তার স্ত্রীর এমন কথা শুনে চুপ করে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, ঠিক আছে, ঝগড়া করুক, কতদিনই বা করবে, এক না একদিন তো নিজের ভুল অবশ্যই বুঝতে পারবে। শেঠজি নিজের ব্যবসাতেই মন দিলেন এবং নিজের ব্যবসা বড় করার চেষ্টা করতে লাগলেন। দেখতে দেখতে শেঠজির পুত্রও জোয়ান হয়ে গেল। যখন শেঠজির পুত্র প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন শেঠজি মনে মনে ভাবতে লাগলেন, এখন তো আমার পুত্রের বিবাহ দিয়ে দেওয়া উচিত। তখন শেঠজি তার স্ত্রীকে বলতে লাগলেন, দেখো, আমাদের পুত্র তো প্রাপ্তবয়স্ক হয়েছে, আমার মনে হয় তার এখন বিবাহ দিয়ে দেওয়া উচিত। শেঠজির কথায় শেঠজির স্ত্রী সম্মতি জানিয়ে বলতে লাগলেন, অবশ্যই, তাড়াতাড়ি আমার ছেলের জন্য একটি সুন্দর মেয়ে দেখো আর আমার ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে আসো। এখন আমারও বয়স হয়েছে, ঘরের কাজ একা একা করা আর আমার দ্বারা হয় না। বৌমা বাড়িতে আসলে সেও আমার কাজে হাত বাটাতে পারবে। শেঠজি বলতে লাগলেন, ঠিক আছে, আমি একটি ভালো মেয়ের সন্ধান করব, আর যেদিন আমি একটি ভালো সুশীল মেয়ে পেয়ে যাব, সেদিন তার পিতার কাছ থেকে আমি তার সম্বন্ধ চেয়ে নেব এবং আমার ছেলের সঙ্গে তাকে বিবাহ দেব। তারপর শেঠজি তার ব্যবসায় মন দিলেন এবং তারই সঙ্গে একটি সুন্দর ও সুশীল বৌমারও খোঁজ করতে লাগলেন। তিনি আশেপাশের সকলকে বলে রাখলেন, যদি কোনো সুন্দর সুশীল কন্যা পাও তাহলে আমাকে অবশ্যই বলো। আমার পুত্রের জন্যে আমার একটি সুন্দর ও সুশীল কন্যার প্রয়োজন। আমার ছেলের বিবাহের বয়স হয়েছে, তাকে আমি বিবাহ দিতে চাই।
এমনই একদিন শেঠজি একটি সুন্দর ও সুশীল কন্যার খবর পেলেন। তারপর তিনি ওই কন্যার গ্রামে চলে গেলেন। সেই কন্যার গ্রাম শেঠজির গ্রামের পাশেই ছিল। তিনি ওই কন্যার পিতার কাছ থেকে নিজের পুত্রের জন্য ওনার কন্যাকে চাইলেন। তিনি ওই কন্যার পিতাকে বলতে লাগলেন, আপনি আপনার এই সুন্দর সুশীল পুত্রীর বিবাহ আমার পুত্রের সঙ্গে করিয়ে দিন। আমার একটা মাত্রই পুত্র, আমার যা কিছু স্থাবর অস্থাবর আছে সবই তারই। তারপর সে কন্যার পিতা তার মেয়ের বিবাহ শেঠজির পুত্রের সঙ্গে দিতে রাজি হয়ে গেলেন। নির্ধারিত সময়ে বিবাহের তারিখও চলে আসলো। তখন শেঠজি তার পুত্রকে বরবেশে সাজিয়ে বরযাত্রী নিয়ে ওই কন্যার গ্রামের দিকে রওনা দিলেন। অনেক আনন্দ অনুষ্ঠান এবং উৎফুল্লের সঙ্গে তাদের বিবাহ অনুষ্ঠিত হলো। তারপর শেঠজি তার পুত্র ও পুত্রবধূকে নিয়ে তাদের ঘরে প্রবেশ করতে গেল। যখন নতুন বৌমা ঘরের সামনে এসে উপস্থিত হলো, তখন শেঠজি তার স্ত্রীকে ডেকে পাঠালো। শেঠজি স্ত্রী আরতির থালা হাতে নিয়ে এসে তার নতুন বৌমার গৃহপ্রবেশ করালেন। তারপর শেঠজি তার স্ত্রীকে একা ঘরে ডেকে বোঝাতে লাগলেন। শেঠজি তার স্ত্রীকে বলতে লাগলেন, দেখো, এতদিন পর্যন্ত তুমি কোনো না কোনো ব্যাপারে আমার সঙ্গে ঝগড়াঝাটি করেছো, অশান্তি করেছো। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, অনেকবার অনেকভাবে তোমাকে শোধরানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তুমি সব সময় আমার মুখে মুখে তর্ক করেছো, আমার মুখে উত্তর দিয়েছো। আমি এতদিন তোমার সঙ্গে কোনো জোর করিনি, তোমার সঙ্গে কখনো ঝগড়াও করিনি। রাগান্বিত হয়ে আমি কখনো তোমার গায়ে হাতও তুলিনি। কিন্তু দেখো, এতদিন তুমি এই ঘরে যা করেছো। এতদিন তুমি ঘরে তোমার মর্জি চালিয়েছো। তুমি যদি বলতে যে আজকে এটা হবে, তো সেটাই হতো। তুমি যেখানে যেই জিনিসটা রাখতে চেয়েছো সেখানে সেই জিনিসটা রেখেছো। এই গৃহে তোমার সম্পূর্ণ স্বাধীনতা ছিল। আমি কখনোই তোমার কোনো কাজে বাধা দেইনি। কিন্তু এখন ঘরে বৌমা চলে এসেছে, আর ঘরে যখন বৌমা চলে আসে তখন একজন শাশুড়ির কি কর্তব্য হয় তা আজ আমি তোমাকে জানাচ্ছি। বাড়িতে বৌমা আসলে শাশুড়ির সর্বদাই তাকে রক্ষা করে রাখা উচিত, যেমন চোখের রক্ষা পলক করে। সবসময় একজন শাশুড়ির তার বৌমার যত্ন করা উচিত। তার সবসময় এটা দেখা উচিত আমার বৌমা কোনো বিষয়ে কষ্ট পাচ্ছে না তো, তার কোন জিনিসটা প্রয়োজন, তার খিদে পায়নি তো, সে অসুস্থ নয় তো। এই সমস্ত বিষয়ে জানা একজন শাশুড়ির কর্তব্য। তার বৌমার উপরে কেউ যেন কোনো প্রকারে আঙ্গুল না তুলতে পারে সেটা দেখাও একজন শাশুড়িরই কর্তব্য। তারপর শেঠজি তার স্ত্রীকে বলতে লাগলেন, এতদিন পর্যন্ত তুমি আমার সঙ্গে যে ঝগড়া অশান্তি করেছো, নিজের বৌমার সঙ্গে কিন্তু এমনটা করো না। আর তুমি যদি আমার মতোই ওর সঙ্গে ব্যবহার করো, তাহলে এই ঘরে তোমার সঙ্গে তোমার বৌমার বেশি দিন বনিবনা থাকবে না। বৌমা কিন্তু বেশি দিন তোমার ঝগড়া সহ্য করবে না। একদিন এমন আসবে যে বৌমাও উল্টো তোমার উপর কথা বলতে থাকবে। সে তোমার মুখে মুখে জবাব দেবে, তোমার সঙ্গে ঝগড়া করতে শুরু করবে। দেখো, এই কারণেই আমি তোমাকে একা ঘরে বোঝাতে এসেছি। এখানে আমাদের কথা কেউ শুনছে না, তাই তুমি আমার কথাগুলো শোনো এবং ভালো করে বিচার করে দেখো। শেঠজির স্ত্রী যখন শেঠজির মুখে এই সমস্ত কথা শুনছিল, তখন তার অন্তরে ক্রোধাগ্নি প্রজ্বলিত হচ্ছিল। স্বামীর কথা শেষ হওয়া মাত্রই শেঠজির স্ত্রী বলতে লাগলো, তুমি কি আমাকে মূর্খ মনে করো? আমি কি ভাত খাই না? আমি তোমার থেকে অনেক ভালো বুঝি। আমার বৌমার সঙ্গে আমি কেমন ব্যবহার করব না করব সেটা তোমার আমাকে বলে দিতে হবে না। তুমি আমাকে যে কথাগুলো বলছো এগুলো আমি অনেক আগে থেকেই জানি, তাই আমাকে বোঝানোর চেষ্টা করো না। আমার যা ইচ্ছা আমি তাই করব। আমার যেমন ভাবে থাকতে ইচ্ছা করবে আমি তেমন ভাবেই থাকবো। আমি কিভাবে আমার বউকে হাতের মুঠোয় রাখবো সেটা আমি খুব ভালোভাবেই জানি। আমার কাজ আমাকে করতে দাও, আমাকে বেশি বোঝাতে এসো না। শেঠজি স্ত্রীর মুখে এমন কথা শুনে শেঠজি শান্ত হয়ে গেলেন এবং নিজের কাজে বেরিয়ে পড়লেন। এদিকে নতুন বৌমা বাড়িতে এসেছে 2-3 দিন কেটে গেছে। 2-3 দিন কেটে যাওয়ার পর বৌমা যখন তার বাপের বাড়ি গেল, ততদিন পর্যন্ত শেঠজির স্ত্রী তার বৌমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করছিল। কিন্তু যখনই বৌমা বাপের বাড়ির থেকে ফেরত আসলো, তখন শেঠজির স্ত্রী তার সঙ্গে ঝগড়া করতে শুরু করলো। কখনো তরকারিতে নুন বেশি হয়েছে, তো কখনো তরকারিতে নুন কম হয়েছে, কখনো রান্না ভালো হয়নি, আবার কখনো ঘরের পরিষ্কার করা ঠিকভাবে হয়নি, কখনো বা জামা কাপড় পরিষ্কার হয়নি,
আবার কখনো ঘরের আসবাবপত্র নোংরা কেন আছে। বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে সে তার বৌমার সঙ্গে ঝগড়াই করে যেত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে তার বৌমার সঙ্গে ঝগড়া করতে শুরু করত এবং রাত্রে ঘুমানো পর্যন্ত কোনো না কোনো ব্যাপার নিয়ে সে তার বৌমার সঙ্গে ঝগড়া করতেই থাকতো। কখনো বলতো তরকারিতে ঝাল বেশি হয়ে গেছে, আবার কখনো বলতো রুটি কাঁচা রয়ে গেছে, কখনো বলতো ভাত বেশি ফুটে গেছে, আবার কখনো বলতো রুটি জ্বালিয়ে দিয়েছিস, কখনো বলতো তরকারিতে বেশি মশলা হয়ে গেছে, আবার কখনো বলতো এত সাদামাটা খাওয়ার আমার মুখে রোচে না। কোনো না কোনো ব্যাপার নিয়ে সে তার বৌমার সঙ্গে ঝগড়া করতেই থাকতো। শেঠজি যখন দেখলেন তার স্ত্রী তার বৌমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে, তখন তিনি তার স্ত্রীকে বলতে লাগলেন, দেখো তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো, আমার অবধি সীমিত থাকো, বৌমার সঙ্গে এত খারাপ ব্যবহার করো না, তার প্রতি এত অপশব্দের ব্যবহার করো না, বৌমাকে গালাগালি দিও না, তাকে নিয়ে এত খারাপ কথা বলো না, এটা আগে গিয়ে তোমার জন্যে খুবই খারাপ হবে। শেঠজির স্ত্রী তখন তার স্বামীর উপর রেগে গিয়ে বলতে লাগলেন, দেখো আমি তোমাকে বলেছি যে আমার আর আমার বৌমার মাঝখানে আসবে না, আমার যা ইচ্ছা আমি তাই করব, আমি ভালো মতোই জানি যে পরের মেয়েকে কিভাবে শাসনে রাখতে হয়, তুমি আমাকে এত জ্ঞান দিতে এসো না। এমনটা বলে শেঠজির স্ত্রী তার সঙ্গে ঝগড়া করতে লাগলেন এবং শেঠজিকে অকথ্য গালিগালাজ করতে লাগলেন। তখন শেঠজি তার স্ত্রীকে বলতে লাগলেন, দেখো তুমি আমার বৌমার সামনে আমাকে এইভাবে অপমান করো না, তুমি যদি বৌমার সামনে আমাকে গালাগালি দাও তাহলে বৌমা কি মনে করবে, সে তোমার সম্বন্ধে কি ধারণা করবে, সে তো ভাববে যে আমার শাশুড়ি খুবই খারাপ মহিলা, যে তার স্বামীকে এইভাবে অপমান করছে, সে কিন্তু তোমাকে আর মান সম্মান করবে না, এটা তোমার জন্যে আগে গিয়ে অনেক ক্ষতি সাধন করবে। কিন্তু বন্ধুরা, যারা দুষ্ট স্বভাবের ব্যক্তি হয় তারা স্ত্রী হোক অথবা পুরুষ নিজেদের স্বভাব কখনোই পরিবর্তন করতে পারে না। তাদের এমন স্বভাবের জন্যেই তারা কখনো না কখনো বিপদেও পড়ে। শেঠজির বলা উপদেশগুলো তার স্ত্রী কোনোভাবেই মানতে চাইল না, তার কানে শেঠজির কথাগুলো ঢুকল না। শেঠজির স্ত্রী তার বৌমার সঙ্গে প্রতিদিন ঝগড়া কলহ করতেই থাকলো। শেঠজির বৌমা ভাবতে লাগলো, এই গৃহে আমি কিভাবে থাকব, আমি আমার ঘর থেকে মা বাবাকে ছেড়ে এখানে এসেছি, আমার মা আমাকে কত ভালোবাসতো, আমাকে কত যত্ন করত, আমি এখানে এসে ভেবেছিলাম আমার শাশুড়ি মা আমাকে মায়ের মতোই ভালোবাসবে, কিন্তু এত অপমান এত তিরস্কার তো আমার মাও কখনো আমাকে করেনি। আমার শাশুড়ি মা আমাকে এত তিরস্কার করছে, আমার সঙ্গে এত ঝগড়া করছে, আমি কিভাবে এখানে থাকব, কিভাবে আমি এখানে আমার দিন কাটাবো। এমনটা ভেবেই শেঠজির বৌমা খুবই দুঃখী থাকতে শুরু করলো। একদিন সে তার স্বামীকেও বলল, দেখো তোমার মা আমার সঙ্গে এমন ব্যবহার করে, কখনো আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলে না, আমি কিভাবে এখানে থাকব, তিনি সব সময় আমার সঙ্গে ঝগড়া করেন, আমাকে গালাগালি করেন, আমি কিভাবে ওনার সঙ্গে মানিয়ে নেব। তখন শেঠজির পুত্র বলতে লাগলো, দেখো আমার মা বৃদ্ধা হয়েছেন, ওনার কথায় কিছু মনে করবে না, উনি যা বলছে বলতে দাও, তুমি চুপ করে থাকবে। বন্ধুরা, ওই পুত্র তার মাকে কিছুই বলল না, কারণ সে জানতো আমার মা যখন আমার বাবার কথাই শোনে না তাহলে আমার কথা কিভাবে শুনবে। এইভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধে সেই শাশুড়ি তার বৌমাকে গালাগালি দিতে থাকলো, আর তার বৌমা শাশুড়ির সব অত্যাচার সহ্য করতে থাকলো। কিন্তু বন্ধুরা, সময় সর্বদা একই পথে চলে না। একদিন হঠাৎ শেঠজির মৃত্যু হয়ে গেল। শেঠজির মৃত্যুর পরে তার পুত্র তার অন্তিম সংস্কার করল এবং দেখতে দেখতে তার 13 দিনও পূর্ণ হয়ে গেল। বাড়িতে অনেক আত্মীয় স্বজনের সমাগম হলো। 8-10 দিন পর্যন্ত কেউ না কেউ শেঠজির স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতো। যখন শেঠজির ঘরে আত্মীয় স্বজন ভরা ছিল তখন শেঠজির স্ত্রী তার বৌমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু যখনই শেঠজির ঘর থেকে আত্মীয় স্বজন চলে গেল, তার গৃহে কোনো আত্মীয় স্বজন থাকলো না, তখন শেঠজির স্ত্রী আবারও তার সেই ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করলো। শেঠজির স্ত্রী মনে করলো, আমি তো এখন স্বতন্ত্র হয়ে গেছি, এখন আমাকে আর কেউ রোকটোক করার নেই। এমনটা ভেবেই শেঠজির স্ত্রী প্রতিদিন সকালে তার বৌমার সঙ্গে ঝগড়া শুরু করে দিত এবং রাত্রে ঘুমানো পর্যন্ত সে তার বৌমার সঙ্গে ঝগড়া করতেই থাকতো।
এখন তো সে তার বৌমার গায়ে হাত তোলাও শুরু করেছিল। নিজের উপর হওয়া এই অত্যাচার সহ্য না করতে পেরে শেঠজির বৌমা তার স্বামীকে সমস্ত ঘটনা জানালো, কিন্তু শেঠজির পুত্র তার মাকে কোনো কিছুই বলল না। বৌমা যখন দেখলো যে এখন তো আমাকে আমার শাশুড়ি মারধর করা শুরু করেছে, আমি এই গৃহে কিভাবে থাকব, এমনটা ভেবে সে খুবই উদাস হয়ে গেল। কিন্তু সেই বৌমা খুব চালাক এবং বুদ্ধিমান প্রকৃতির ছিল। বৌমা ভাবতে লাগলো, আমি কতদিন আমার শাশুড়ির এই অত্যাচার সহ্য করব। আমি তো আর এই অত্যাচার সহ্য করতে পারছি না। কতদিন উনি আমাকে এইভাবে মারতে থাকবে, আমার উপর অত্যাচার করতে থাকবে। আমার তো কিছু না কিছু করতেই হবে। আমার ওনাকে শিক্ষা অবশ্যই দিতে হবে। যদি কাল উনি আমার সঙ্গে ঝগড়া করতে আসেন, তাহলে আমিও ওনাকে পাল্টে উত্তর দেব। যদি উনি আমার গায়ে হাত তোলেন, তাহলে আমিও ওনার গায়ে হাত তুলব। আমি এমনটা যদি করি, তবেই আমি এই গৃহে থাকতে পারবো। তা না হলে আমাকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে। এমনটা ভেবেই সেই বৌমা পরদিনের অপেক্ষা করতে লাগলো। সে ভাবতে লাগলো, কালকে আমার শাশুড়ি যদি আমার সঙ্গে ঝগড়া করতে আসে, আমি ওকে দেখে নেব। পরদিন সকাল হওয়া মাত্রই সেই বৌমা তো এটাই অপেক্ষা করছিল যে কখন আমার শাশুড়ি আমার সঙ্গে ঝগড়া করতে আসবে, আমাকে মারতে আসবে, আর আমি তাকে উপযুক্ত শিক্ষা দেব। আজ আমি ওনাকে দেখিয়ে দেব বৌমার অত্যাচার কি হয়। এমনিতে তো আমি ওনার উপর কখনো কোনো অত্যাচার করতে চাইনি, কিন্তু উনি আমার সঙ্গে যেমন ব্যবহার করছেন, ওনাকে শিক্ষা অবশ্যই দিতে হবে। উনি যখন আমার ভালো মানুষই সহ্য করতে পারলেন না, তাহলে এখন আমাকেও ওনারই মতো হতে হবে। বন্ধুরা, পরদিন সকাল হতেই সেই শাশুড়ি তার বৌমার সঙ্গে ঝগড়া করতে চলে গেল। ঝগড়া করতে করতে শাশুড়ি যখন বৌমাকে গালাগালি দিতে লাগলো, তখন বৌমাও আর শাশুড়িকে ছাড়লো না। সেও উল্টে গালাগালি করতে লাগলো। সে বলতে লাগলো, দেখুন, আমি আপনার অনেক অত্যাচার সহ্য করেছি। এতদিন আপনি আমার উপরে যা চেয়েছেন তাই করেছেন, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আর আপনার অত্যাচার আমি সহ্য করব না। আপনার এই অত্যাচার আর বেশি দিন এই বাড়িতে চলবে না। আপনি আমার উপরে অকথ্য অত্যাচার করেছেন, আপনি আমার গায়েও হাত তুলেছেন। আমি সব কিছু সহ্য করে নিয়েছি, কিন্তু শাশুড়ি মা, হয়তো আপনি এটা জানেন না, সহ্য করারও একটা সীমা থাকে, আর আপনি সেই সীমা অতিক্রম করে গেছেন। আজকের পর থেকে আপনি যদি আমাকে গালি দেন, তাহলে উল্টে আপনিও গালি খাবেন। যদি আপনি আমার উপরে হাত তোলেন, তাহলে উল্টে আপনিও আমার কাছে মার খাবেন। আজকে আমি আপনাকে ছাড়বো না। আজকে আপনি আমার হাত থেকে বাঁচতে পারবেন না। আপনারও তো জানা উচিত যে একটা মানুষকে নিরন্তর অত্যাচার করলে তার শরীরে এবং তার মনে কি প্রভাব পড়ে। বন্ধুরা, সেই শাশুড়ি যখন তার বৌমার মুখে এমন কথা শুনল, তিনি অবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এই গোবেচারা মেয়ে এখন এত কথা কি করে বলছে, এর মুখ থেকে এত বুলি কি করে ফুটলো। তিনি আরও এটা ভেবেও ভয় পেয়ে গেলেন যে আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আর আমার বৌমা জোয়ান, আমি তো তার সঙ্গে পারবো না। এসব কথা বিচার করে তিনি শান্ত হয়ে গেলেন এবং সেখান থেকে চলে গেলেন। কিন্তু পরদিন যেই হলো, শাশুড়ি আবারও তার বৌমার সঙ্গে ঝগড়া করতে চলে এলেন। কারণ এতদিনের ঝগড়া করার অভ্যাস তো আর একদিনে যায় না। যখন শাশুড়ি তার বৌমার সঙ্গে ঝগড়া করতে শুরু করলেন, তখন বৌমা তার সমস্ত ব্যাগপত্র উঠিয়ে ঘর থেকে বাইরে ছুঁড়ে ফেলল, আর বলতে লাগলো, আজ থেকে আপনি আর এই বাড়িতে থাকতে পারবেন না। আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে চলে যান। আপনি যদি মরে যেতে চান, তাহলে মরে যান। আজ থেকে আমার আর আপনার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল। আপনি আমার উপর এত অত্যাচার করেছেন, আমি আপনার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করেছি, কিন্তু কাল আমি আপনাকে এত করে বোঝালাম, তাও আপনি বুঝলেন না। তাহলে আপনার এটাই শাস্তি হওয়া উচিত। আপনার মতো মানুষের এমনই পরিণতি হওয়া উচিত। কিছুক্ষণ পর যখন শেঠজির ছেলে ঘরে আসলো, তখন শেঠজির স্ত্রী তার পুত্রকে বলতে লাগলো, দেখ বাবা, তোর বউ আমাকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। এটা কি আমার ঘর না যে ও আমাকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে? তখন শেঠজির ছেলে তার স্ত্রীকে বকাবকি করতে লাগলো। নিজের স্বামীর মুখে এমন কথা শুনে সেই বৌমা বলতে লাগলো, খবরদার, তুমি একটা কথাও বলবে না।
তোমার মা এতদিন আমার উপরে অনেক অত্যাচার করেছে, আমি সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। তোমার যদি তোমার মায়ের সঙ্গেই থাকতে হয় তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এমন জায়গায় কখনোই থাকতে পারবো না যেখানে প্রতিদিন আমাকে মারধর করা হয়, আমার উপর অত্যাচার করা হয়। শেঠজির পুত্র তখন মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো আমার মা আমার বউয়ের উপর অত্যাচার করে, আর আমি যদি আমার মায়ের সঙ্গ নেই তাহলে আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এমনটা ভেবে শেঠজির পুত্র তার স্ত্রীকে কিছুই বলল না ও সেখান থেকে চুপচাপ চলে গেল। তখন শেঠজির স্ত্রী অনেকক্ষণ ঘরের বাইরে ওইভাবেই বসে থাকলেন, কিন্তু তার বৌমা ঘরের দরজা খুলল না। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও বৌমা যখন দরজা খুলল না, তখন তিনি গ্রামের পথ ধরে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে আসলেন এবং সেখানে একটি বটবৃক্ষের নিচে বসে পড়লেন। গাছের নিচে বসে তিনি অঝরে কাঁদতে লাগলেন এবং নিজের স্বামীর বলা সেই সকল কথাগুলি মনে করতে লাগলেন। সে বৃদ্ধা ভাবতে লাগলেন, এখন আমি কোথায় যাব? আমার বৌমা তো আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। এমনটা ভেবে তিনি সেই গাছের তলায় বসেই অঝরে কাঁদতে লাগলেন এবং নিজের পুরনো দিনের কথা মনে করতে লাগলেন। সেই সময়ই সেই রাস্তা দিয়েই একজন মহাত্মা ব্যক্তি যাচ্ছিলেন। সেই সাধু যখন ওই বৃদ্ধাকে ওইভাবে কাঁদতে দেখলেন, তখন তিনি ওই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, মা তোমার কি হয়েছে, তুমি এইভাবে কাঁদছো কেন? সাধু ওই বৃদ্ধাকে জিজ্ঞেস করতে লাগলেন, কি ঘটনা ঘটেছে? এই ভর দুপুরে এত রোদ্রে তুমি এখানে কেন বসে আছো? তখন সেই বৃদ্ধা সাধুকে বলতে লাগলেন, হে মহাত্মা, আমার বৌমা আমাকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে। আমার ছেলেও আমার বৌমার কোনো প্রতিবাদ করেনি। আমার ছেলে ও ছেলের বউ দুজনে আমার উপরে এত অত্যাচার করেছে। তারাই বৃদ্ধা বয়সে আমাকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে। এখন আপনি আমাকে বলুন আমি কোথায় যাব? আমার ছেলে ও ছেলের বউ তো আমাকে বাইরে বার করে ফেলে দিয়েছে। বাকি জীবন আমি কিভাবে কাটাবো? তখন সেই সাধু ওই বৃদ্ধাকে বলতে লাগলেন, আরে বৃদ্ধা মা, তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছো, তা না হলে কেন এই বৃদ্ধ বয়সে তোমার বৌমা তোমাকে ঘর থেকে বার করে দেবে? বৃদ্ধা বলতে লাগলো, না মহাত্মা, আমি কিচ্ছু করিনি। আমার বৌমা আমাকে শুধু শুধুই ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। তখন সেই সাধু বৃদ্ধাকে বলতে লাগলো, আমি এটা বিশ্বাস করতে পারছি না। তুমি যদি কোনো ভুল না করো তাহলে তোমার বৌমা কখনোই তোমাকে ঘর থেকে বার করে দিত না। এক হাতে কখনোই তালি বাজে না। কোনো বৌমাই তার শাশুড়িকে ঘর থেকে বাইরে বার করে দেয় না। বৌমারা তখনই অত্যাচার করে যখন শাশুড়িরা তার উপর অত্যাচার করে। নিশ্চয়ই তুমি তোমার বৌমার সঙ্গে এমন কোনো খারাপ কাজ করেছো যার ফল তুমি ভোগ করছো। কিন্তু শেঠজির স্ত্রী কোনোভাবেই সাধুর কথা শুনতে চাইছিল না। তিনি নিরন্তর সাধুকে মিথ্যে কথাই বলে যাচ্ছিল যে আমি কোনো ভুল করিনি, শুধু শুধুই আমার বৌমা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। বন্ধুরা, সেই সাধু একজন জ্ঞানী মহাপুরুষ ছিলেন। তিনি বলতে লাগলেন, দেখো আমি তোমার কথা মেনে নিচ্ছি, তুমি মিথ্যে কথা বলছো সেটা আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু তুমি যদি মানতে না চাও তাহলে তো আমি কিছু করতে পারবো না। কিন্তু আমি তোমাকে আজ 5টি জ্ঞানের কথা বলতে চলেছি। এই 5টি কথা যদি কোনো শাশুড়ি তার জীবনে অনুসরণ করে চলে তাহলে সে সর্বদাই তার বৌমার প্রিয় হয়ে থাকবে। তাদের জীবন তাদের বৌমার ভালোবাসা এবং যত্নেই কেটে যাবে। বৌমারা সেই সকল শাশুড়িদেরকে খুবই ভালোবাসবে। তখন সে বৃদ্ধা বলতে লাগলো, হে মহাত্মা, ওই 5টি জ্ঞানের কথা কি, যেই কথা শুনলে একজন শাশুড়ি তার বৌমার প্রিয় হয়ে থাকতে পারবেন? আপনি দয়া করে আমাকেও সেই কথাগুলি বলুন। তখন সেই সাধু মহাত্মা বলতে লাগলেন, হে বৃদ্ধা মা, তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। প্রথমত, একজন শাশুড়ির এটা প্রধান কর্তব্য যে তার বৌমার ছোটোখাটো ভুলগুলোকে মেনে নেওয়া এবং সেই ভুলগুলোর উপর পর্দা দেওয়া। এর অর্থ হলো একজন শাশুড়ির উচিত তার বৌমার ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া। বৌমার ভুলগুলোর কথা যেন তিনি তার ছেলে অথবা তার স্বামী কাউকেই না বলেন। কিন্তু বন্ধুরা, এমনটা হয় না। বেশিরভাগ ঘরেই এটা দেখা যায়, শাশুড়িরা তার বৌমার ছোটোখাটো ভুলগুলোকে বড়সড় করে বলে। বৌমার ছোটোখাটো ভুলের কথা সে নিজের স্বামী, নিজের ছেলে, এমনকি তার পাড়া প্রতিবেশীকেও বলতে থাকে। যতক্ষণ না বৌমার প্রত্যেকটা ভুলের কথা একজন শাশুড়ি পাড়া প্রতিবেশীকে না বলে দিচ্ছে, ততক্ষণ তার মনে শান্তি হয় না।
আর এটাই প্রথম কারণ হয়ে দাঁড়ায় যে একজন বৌমা তার শাশুড়িকে মেনে নিতে পারে না। সে তার শাশুড়ির সঙ্গে হিংসা করতে থাকে এবং তাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হতে থাকে। সে আস্তে আস্তে তার শাশুড়িকে প্রেম করা এবং তার সেবা করা বন্ধ করে দেয়। তখন সে সন্ত মহারাজ বলতে লাগলেন, দেখুন মা, সবার আগে নিজের বৌমার ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা করতে শিখবেন। যখন আপনি তার ছোটোখাটো ভুলগুলোকে লুকাতে থাকবেন তখন সে আপনাকে তার শুভচিন্তক মনে করবে। আপনি তার অন্তরে আপনার জন্য প্রেম এবং ভালোবাসার উৎপত্তি ঘটবে। তখন সে সাধু বলতে লাগলো, আমার দ্বিতীয় কথাটি হলো, সর্বদা একজন শাশুড়ির তার বৌমার পক্ষ নেওয়া উচিত। একজন শাশুড়ির এটা ধর্ম যে সে সর্বদাই তার বৌমার সঙ্গে থাকুক, তার বৌমার পক্ষ নিয়ে কথা বলুক। কিন্তু অধিকাংশ ঘরে এমনটা দেখা যায় না। শাশুড়িরা কখনোই তার বৌমার পক্ষ নেন না। সেই শাশুড়ি সবার আগে নিজের স্বামী এবং নিজের সন্তানের পক্ষ নেয়, কিন্তু সে কখনোই নিজের বৌমার পক্ষ নেয় না। একবার বিচার করুন, যদি ছেলে ও ছেলের বউর মধ্যে ঝগড়া বেঁধে যায় তাহলে অধিকাংশ ঘরের শাশুড়িরাই তার ছেলের পক্ষ নেয়, কখনোই সে তার বৌমার পক্ষ নেয় না। এর ফলে বৌমার মনে খুবই দুঃখ অনুভব হতে থাকে। সে নিজেকে একা ভাবতে শুরু করে। একবার বিচার করে দেখুন, যেভাবে আপনার সন্তান অর্থাৎ আপনার ছেলে আপনার খুব প্রিয়, তেমনি আপনার বৌমাও তো কারোর না কারোর সন্তান। সেও কারোর না কারোর খুবই প্রিয়। সেও ছোটবেলা থেকে তার মায়ের ভালোবাসায় আদর যত্নে মানুষ হয়েছে। যেমনভাবে আপনি আপনার ছেলেকে খুবই ভালোবাসেন, তেমনি আপনার বৌমার মাও কিন্তু তাকে খুবই ভালোবাসে। একবার ভেবে দেখুন, সে তার নিজের জন্মদাত্রী মাকে ছেড়ে আপনার কাছে এসেছে। কোনো মেয়েই বিবাহের পূর্বে এটা ভেবে আসে না যে আমি যেই গৃহে যাচ্ছি সেই গৃহকে আমি তছনছ করে দেব, সেই গৃহের প্রত্যেকটি ব্যক্তিকে আমি অশান্তিতে রাখব। বরঞ্চ সে সর্বদাই এটা ভেবেই নতুন গৃহে আসে যে আমি এই গৃহটিকে স্বর্গ বানিয়ে রাখব। আমি আমার মাকে ছেড়ে এসেছি তো কি হয়েছে, এই গৃহেও তো আমার একটি মা আছে, সেও আমাকে আমার মায়ের মতোই ভালোবাসবে। কিন্তু সে যখন দেখে তার শাশুড়ি তার পক্ষ না নিয়ে তার ছেলের পক্ষ নিচ্ছে, তখন সে খুবই হতাশ হয়ে যায়। সে যখন দেখে তার শাশুড়ি তার স্বামী ও তার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, তখন সে খুবই অবাক হয়ে যায়। সেই স্ত্রী যখন এটা উপলব্ধি করতে পারে যে তার শাশুড়ি তার নিন্দা সমস্ত পাড়া প্রতিবেশীর কাছে করে বেড়াচ্ছে, তখন সে মনে মনে খুবই ভেঙে পড়ে। তখন সেই বৌমার মনেও প্রতিশোধের ভাবনা জাগে। সে তার শাশুড়ির সেবা করা বন্ধ করে দেয়। এরই কারণে হে বৃদ্ধা মা, সবসময় নিজের বৌমার পক্ষ নিতে শেখো। যেই শাশুড়ি সর্বদা নিজের বৌমার পক্ষ নেয়, সে সব সময় নিজের বৌমার প্রিয় হয়ে থাকতে পারে। তারপর সে সন্ত মহারাজ বলতে লাগলো, হে বৃদ্ধা মা, আমার তৃতীয় কথা হলো, নিজের বৌমাকে সবসময় স্বাধীনতা দেওয়া উচিত। বন্ধুরা, বেশিরভাগ গৃহেই এটা দেখা যায়, বৌমা যদি বাজার থেকে কিছু আনতে যেতে চায় তখন শাশুড়ি তাকে ধমক দিয়ে বলে, না তুমি একা একা বাজারে যাবে না, যদি কিছু আনানোর হয় তাহলে নিজের স্বামীকে দিয়ে আনিয়ে নাও, অথবা আমাকে বলো আমি এনে দিচ্ছি। অথবা বৌমা যদি নিজের বাপের বাড়ি যেতে চায় তখন শাশুড়ি তাকে ধমক দিয়ে বলে, না এখন বাপের বাড়ি যাওয়া যাবে না, এখন অনেক কাজ আছে। বন্ধুরা, এইভাবেই যদি শাশুড়িরা তার বৌমাদের স্বাধীনতা হনন করতে থাকে তাহলে সেই বৌমা কখনোই তার শাশুড়িকে ভালোবাসবে না। তার মনে হবে যে আমার শাশুড়ি আমাকে আমার স্বাধীনতা ভোগ করতে দিচ্ছে না। এমন বৌমারা কখনোই তার শাশুড়িকে ভালোবাসে না এবং তার সেবা করে না। তারপর সাধু বলল, আমার চতুর্থ কথা হলো, সবসময় নিজের বৌমার সঙ্গে সময় কাটানো উচিত। একজন শাশুড়ির এটা কর্তব্য হয়ে থাকে যে সে তার বৌমার সঙ্গে কিছু সময় কাটাক। একজন বৌমাও এটা চায় যে তার শাশুড়ি তার সঙ্গে কিছুক্ষণ গল্প করুক, কিছুক্ষণ কথা বলুক, সে তার মনের কথা বলুক এবং কিছু আমার মনের কথাও শুনুক। যে সকল শাশুড়িরা তার বৌমার সঙ্গে সময় কাটায় এবং বৌমা তার শাশুড়িকে মনের কিছু কথা বলতে পারে, সেই গৃহে কখনোই বৌমা ও শাশুড়ির মধ্যে ঝগড়াঝাটি হয় না, অশান্তি হয় না। এমন বৌমারা সর্বদাই নিজের শাশুড়ির সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। তারা সব সময় তার শাশুড়ির সেবা করে।
কিন্তু যখন এমনটা হয় না, তখন তাদের দুজনের মনেই বিভিন্ন রকম কথা জমতে থাকে এবং এক সময় তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। আর এই মনোমালিন্যের কারণেই তারা একে অপরকে দেখতে পারে না, একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে দেয়। এছাড়াও সেই বৌমা অনেক সময় ভুল রাস্তাতেও চলে যেতে পারে, কারণ তাকে বোঝানোর মতো কেউ থাকে না। যখন একজন কন্যা নিজের পিতার গৃহে থাকে, তখন মাতা পিতা তাকে দেখে শুনে রাখে, তাকে সব কিছু বোঝায়। কিন্তু যখন সেই কন্যা বিবাহ করে অন্য গৃহে চলে আসে, তখন তার শাশুড়ির কর্তব্য তাকে সব কিছু বোঝানো, সব কথায় তার সঙ্গ দেওয়া এবং তাকে ঠিক ভুলের বিচার শেখানো। তাই চতুর্থ কথা হলো, সবসময় নিজের বৌমার সঙ্গে শাশুড়িদের সামান্য সময় অতিবাহিত করা উচিত। আর পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, একজন মায়ের সবার আগে নিজের ছেলেকে স্বাধীনতা দেওয়া উচিত। কিছু মায়েরা এমন হয়ে থাকে যারা নিজের ছেলেকে স্বাধীনতা দিতে চান না। ছেলে যখন বাইরে থেকে কিছু অর্থ উপার্জন করে নিয়ে আসে, কিছু কিছু মায়েরা সমস্ত অর্থ নিজেদের কাছে নিয়ে রাখে। সেই ছেলেটির কাছে এতটুকু অর্থ থাকে না যে সে তার বউকে কিছু কিনে দিতে পারবে বা তারা দুজনে কোনো শখ পূরণ করতে পারবে। কিছু কিছু মায়েরা তার বৌমাকে তার ছেলের সঙ্গে কিছুক্ষণ কথা বলতেও দেখতে পারে না। তারা এক মুহূর্তের জন্যও তার ছেলে ও ছেলের বউকে একা ছাড়তে চায় না। একজন মায়ের কখনোই তার ছেলের বিবাহের পর এমন কর্ম করা উচিত নয়। একজন শাশুড়ির সর্বদাই এমন কর্ম করা উচিত যাতে ছেলে ও ছেলের বউ সুখে শান্তিতে থাকতে পারে। তার জন্যে যেন তার ছেলে ও ছেলের বউর মধ্যে কখনোই ঝগড়া অশান্তি না বাঁধে। বন্ধুরা, সাধু মহাত্মার মুখে এই 5টি কথা শুনে সেই বৃদ্ধা অঝরে কাঁদতে লাগলেন। সেই বৃদ্ধা নিজের কুকর্মের প্রতি পশ্চাতাপ করতে লাগলো। সে বলতে লাগলো, হে সাধু মহারাজ, আপনি যে 5টি কথা বলেছেন তার একটিও আমি পালন করিনি। না আমি কখনো আমার বৌমার ছোটোখাটো ভুলের উপর পর্দা দিয়েছি, না কখনো আমি আমার বৌমার পক্ষ নিয়েছি, না আমি আমার বউকে স্বাধীনতা দিয়েছি, আর না তো আমি আমার বউর সঙ্গে কিছুক্ষণ বসে মনের কথা বলেছি। আমি তো আমার ছেলেকেও কখনো স্বাধীনতা দিইনি যে সে তার বউর সঙ্গে কিছুক্ষণ বসে গল্প করবে, কিছু সময় কাটাবে। এই 5টি কথা যেগুলি আপনি বলেছেন তার একটাও আমি পালন করিনি। আর এরই পরিণামবশত আজকে আমার বৌমা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। এটা আমার কর্মেরই ফল। আমি যে কর্ম করেছি ভগবান আমাকে তারই ফল দিয়েছেন। এমনটা বলে সেই বৃদ্ধা ওই বৃক্ষের নিচে বসে অঝরে কাঁদতে লাগলেন। তখন সেই সাধু মহাত্মা বলতে লাগলেন, হে বৃদ্ধা মা, আপনি চিন্তা করবেন না, আপনি ঘরে যান এবং নিজের বৌমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করুন। তখন সেই শাশুড়ি বলতে লাগলো, হ্যাঁ আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব এবং আমার বৌমার কাছ থেকে ক্ষমা চাইব, আর এই 5টি কথা সর্বদাই আমি মেনে চলব। এদিকে সেই বৌমা যখন তার শাশুড়িকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছিল, কিছুক্ষণ পর তার রাগ ঠান্ডা হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এটা আমি কি করলাম, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেল। সেই বৌমাও নিজের ভুল বুঝতে পেরেছিল এবং নিজের চোখের জল ধরে রাখতে পারছিল না। সে তার শাশুড়িকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ল। সেই বৌমা তার শাশুড়িকে খুঁজতে খুঁজতে সেই সাধু মহাত্মার সামনে গিয়ে উপস্থিত হলো। সেখানে সে তার শাশুড়ি মাকে বসে থাকতে দেখল এবং দৌড়ে গিয়ে সে তার শাশুড়ি মার পা ধরে বলতে লাগলো, মা আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ক্রোধের বশে আমার দ্বারা এই ভুল হয়ে গেছে। আপনি দয়া করে এখন আমার সঙ্গে ঘরে ফিরে চলুন, আমি আপনার অনেক সেবা করব, আর আজকের পর থেকে কখনোই আমি আপনাকে ঘর থেকে বার করব না। সেই বৌমার তার শাশুড়ির প্রতি এত প্রেম দেখে সাধুর চোখে জল চলে এলো। তখন সাধু ওই শাশুড়িকে বলতে লাগলো, দেখেছো মা, তোমার বৌমা তোমাকে কত ভালোবাসে, আর এমন বৌমার উপর তুমি অত্যাচার করেছো, তাকে মেরেছো। যদি কেউ ভুল করে থাকে তাহলে তুমি করেছো, তুমি সব থেকে বড় অপরাধী। বন্ধুরা, সেই শাশুড়ি তখন নিজের ভুল বুঝতে পারল এবং তার বৌমার গলা জড়িয়ে ধরল। শাশুড়ি বৌমা একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদল। তারপর সাধু মহাত্মার কাছ থেকে আজ্ঞা নিয়ে তারা দুজনেই বাড়ি ফিরে গেল। তখন সাধু বলতে লাগলো, হে বৃদ্ধা মা, তুমি সব সময় এই 5টি কথার খেয়াল রাখবে, নিজের জীবনে এই 5টি কথা অনুসরণ করে চলবে, দেখবে তুমি সব সময় তোমার বৌমার প্রিয় হয়ে থাকবে, তোমার বার্ধক্য সুখময় কেটে যাবে।
তারপর থেকে বৌমা ও শাশুড়ি দুজনেই একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে লাগলো। তারা একে অপরকে খুবই ভালোবাসতে শুরু করলো। ছেলে ছেলের বউর সঙ্গে শেঠজির স্ত্রী সুখময় জীবনযাপন করতে লাগলো। তাহলে বন্ধুরা, এই ছিল সেই 5টি কথা, যেই কথা যদি কোনো শাশুড়ি মেনে চলতে পারে তবে সে সর্বদাই তার বৌমার প্রিয় হয়ে থাকবে। এমন শাশুড়িদের বার্ধক্য খুবই সুখময়ভাবে কাটে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওতে উল্লেখিত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।